সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি আপনাদের সবাই দোয়ায়। তো অনেক দিন পর একটা মোটো ব্লগিং নিয়ে আসলাম। একটা বিশেষ কারণে আজকের ব্লগিংয়ে আসছি। আশা করি যারা এই ভিডিওটা দেখবেন সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কথাগুলো বাস্তবে মিলানোর চেষ্টা করবেন বা রিলেট করার চেষ্টা করবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে কথা বা যে বিষয়ে কথা শেয়ার করব সেটা হচ্ছে যে সবাই খেয়াল করছেন যে গত 3 মাসে আমাদের বাংলাদেশে হায়ার সিসির বাইক পারমিটেড হওয়ার পর থেকে প্রায় 3-4টা বাইক রিসেন্টলি লঞ্চ হয়েছে। যেমন ফার্স্ট যেটা আসছিল হচ্ছে বাজাজ পালসার N250, দেন আসছে হচ্ছে হিরো কারিজমা XMR 210, নেক্সট আসলো আপনার সুজুকি জিক্সার 250 এবং জিক্সার এসএফ 250 এবং রিসেন্ট দুইটা বাইক লঞ্চ হলো, সেটা হচ্ছে সিএফ মোটর 250 এবং সিএফ মোটর 300 SR। তো এই 4-5টা বাইক খুব সর্বোচ্চ 14 মাসের ব্যবধানে বা 14 থেকে 18 মাসের ব্যবধানে চারটা কি পাঁচটা বাইক লঞ্চ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি সবাই খেয়াল করছেন যে 250 সিসি নিয়ে যখন 2021 সালের শেষে মানে করোনা লকডাউন প্যান্ডেমিকের পর যখন সেকেন্ড ওয়েভটা চলে গেল, তখন থেকে যে একটা হাইপ এবং সবার ভিতরে একটা প্রচণ্ড একটা উৎসাহ ছিল, সেই সেই ধারার সাথে মিল রেখে কিন্তু বাইকগুলো লঞ্চ হওয়ার পর সেই রকম রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। অনেকেই বলবেন যে ভাই হয়তো বা সিসি বাড়ছে, বাইকের ডেলিভারি দিতে দেরি হচ্ছে বা সব বাইক ডেলিভারি হয় নাই, অনেকে প্রি বুকিং দিয়ে রাখছে, কীভাবে পাবে? কিন্তু একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, যারা অনেক আগের থেকে এই হায়ার সিসি বাইক আসার বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছেন বা ওয়েট করছেন যে কবে এটা আমি বাংলাদেশের রাস্তায় দেখতে পাবো, আমি কেনার কথা বলতেছি না, আমি ভিজুয়ালের কথা বলছি, যে আমার হয়তো বা এই মুহূর্তে একটা হায়ার সিসি বা 250 বা 300 সিসি স্পোর্টস বাইক বা কোনো বাইক কেনার ক্যাপাবিলিটি নাই, কিন্তু তার মানে তো এই নয় যে বাংলাদেশে অন্য কারো নেই। তো আপনারা কি এটা খেয়াল করছেন যে কেন এই বাইকগুলো একটা মানে অদ্ভুত সময়ের ভিতর দিয়ে গেল, যে এত হাইপ একটা 250 সিসি বাইকের জন্য 2021 সালে যখন প্রথম একটা মানে রেশ পাওয়া গেছিলো যে বাংলাদেশের সিসি লিমিট হয়তো বাড়বে, সেই মুহূর্তে মানুষের ভিতরে যে পরিমাণ ক্রেজ ছিল, পালসার 250 লঞ্চ হওয়ার পর এবং এক্সএমআর লঞ্চ হওয়ার পর সেই পরিমাণ ক্রেজ নাই এবং মানুষ কিনতেছে না কেন? আবার আরও এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, যে হ্যাঁ সবার পছন্দ হয়নি বাইকটা খুব একটা মানুষের ভালো লাগেনি বা সার্ভিস ভালো না, র্যান্ডম অপিনিয়ন থাকতে পারে, এটা 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 যে কোনো বাইকের ক্ষেত্রে হয় এবং এটা খুব ন্যাচারাল। কিন্তু এইটা ছাড়াও একটা খুব ভাইটাল একটা পয়েন্টের কথা আজকে আপনাদের বলবো, সবাই একটু খেয়াল করবেন। বাংলাদেশে যখনই কোনো ব্র্যান্ড একটা বাইক লঞ্চ করে যেটা খুব কম বাজেটে খুব বেশি কিছু অফার করে, কম বাজেটে অনেক বেটার পাওয়ার, বেটার পারফরমেন্স, বেটার ব্রেকিং, বেটার সার্ভিস, বা মানে বাজেটের ভিতরে আর কি, একবারে ওভার প্রাইস না, একবারে লেস প্রাইসে না, যেটাকে আপনি ভ্যালু ফর মানি বলে সংজ্ঞায়িত করতে পারেন, এইরকম একটা বাইক লঞ্চ হওয়ার পর দেখবেন যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় কিছু স্প্যাম কমেন্ট এবং স্প্যাম রিভিউ হয়। তো যারা আমার এই কথাটার সাথে আগে থেকে পরিচিত তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কী মিন করতে চাচ্ছি, যে এই স্প্যাম কমেন্ট বা স্প্যাম রিভিউটা কী। তো যারা বোঝে না তাদের উদ্দেশ্যে বলতে পারি যে আমরা ফেক রিভিউ বা যেটাকে অনেকে দালালি বা ফলস মার্কেটিং, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয়, বা ব্রোকারি দালালি ঠিক বলে ভুল লাগে, একটু সম্মান দিয়ে বলি, যেটাকে ব্রোকারি বলা হয়। তো এইগুলোর সাথে পরিচিত, কিন্তু এইটারও একটা স্তর আছে, যে মানে এটার উপর আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে না স্প্যামিং করা, যে একটা আপনি দেখাচ্ছেন অরিজিনাল কিছু, কিন্তু ভিতরে আসলে সেটা অথেন্টিক না, সেটা একটা ফেক, কিন্তু ওপরের যে অবয়বটা সেটা অরিজিনালের মতো। তো এটা হচ্ছে আপনার স্প্যামিং বলে এটাকে। বিষয়টা আমি ইদানিং এসে সবাই খেয়াল করবেন যে গ্রুপে যে কোনো বাইকিং প্ল্যাটফর্মে যখন কোনো বাইক রিলেটেড কোনো পোস্ট হয়, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা কেমন হবে, কি না কি, দেখবেন যে কিছু র্যান্ডম প্রোফাইল থেকে, র্যান্ডম আইডি থেকে একই জাতীয় কিছু কমেন্ট করা হয়, যেগুলোর সারাংশ সারমর্ম একই রকম, কিংবা একটা অপিনিয়নকে
ঘুরাই পেঁচাই বলা হচ্ছে র্যান্ডম আইডি দিয়ে, যেটা অর্থ এক, এবং সেই প্রোফাইলগুলোই ওই নিজেদের ভিতরের কমেন্টকে হাইলাইট করার জন্য বিভিন্ন লাভ রিয়াক্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে এবং বলতেছে আপনি ঠিক বলতেছেন। এবং মানে এইটা একটা গ্রুপিং, এটা একটা র্যাকেটের মতো চলতেছে, যেটা আপনি ইদানিং বাইকিং গ্রুপে যে কোনো এই ধরনের আন্ডাররেটেড কোনো বাইক নিয়ে যদি বাইকের ব্যাপারে যদি পোস্ট করা হয় বা ভ্যালু ফর মানি কোনো বাইকের ব্যাপারে পোস্ট করা হয়, এই ধরনের বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই স্প্যাম অডিয়েন্স এই প্রোফাইলগুলোকে, এইগুলো কিন্তু পরে আপনি যদি প্রোফাইলগুলোকে কখনও দেখতে চান যে আসলে প্রোফাইলগুলো কে বা কারা চালাচ্ছে, এবং প্রথমত আপনার যেটা সন্দেহ হবে যে তারা যে কমেন্টগুলো করতেছে বা যে বক্তব্য তারা পেশ করতেছে, তাদের যে ওপিনিয়ন, এইটা পোস্টের যে ক্রাইটেরিয়া, বা কেউ যদি কোনো সাহায্যের জন্য পোস্ট চেয়ে থাকে যে আমার কাছে এত টাকার একটা বাজেট আছে, আমি এই দুইটা বাইক আমার অপশনে রাখছি, আপনাদের মতে কোনটা নিলে ভালো হয়। তো এই ধরনের পোস্টগুলোতে দেখবেন যে কিছু আইডি কমেন্ট করে যেগুলোর কমেন্টের কোনো মাথামুন্ডু নাই, এবং তারা একটা স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে সেখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে তাদের কমেন্টের মাধ্যমে। তো এই যে র্যাকেট বা এই যে মানে যে এদের একটা গ্রুপ আছে বা জাতীয় কমেন্ট যারা করে, এটাকে বলা হচ্ছে আপনার স্প্যামিং করা। এই স্প্যামিংটাকে আপনি পজিটিভলিও ইউজ করতে পারেন, নেগেটিভলি ইউজ করতে পারেন, কিন্তু স্প্যাম কথাটার সাথে কখনো অবশ্য পজিটিভনেস যায় না, এটা শুধুমাত্র নেগেটিভই বোঝায়। তো এই স্প্যামারদের জন্য বাংলাদেশের রিসেন্টলি যত বাইক লঞ্চ হচ্ছে তারা সবাই এই ভাইরাস আক্রান্ত হচ্ছে, এবং এইটা মানে প্রতিদ্বন্দ্বিতামূলক মার্কেটিংয়ের এমন একটা বিশ্রী কৌশল। এটা আমি বলবো না যেটা ভুল, এটা মানে যুদ্ধশাস্ত্রের অনেক নিয়ম নীতি থাকে, কিন্তু তার ভিতরে থাকে না যে কিছু একটা স্ট্যান্ডার্ড থাকে যেটার মোরাল থাকে। যুদ্ধ হলো যেটার মোরাল থাকে, যুদ্ধেরও একটা মোরাল থাকে। ঠিক এই মানে এথিক্যাল ওয়ার বলতে পারেন যেটাকে, কিন্তু এটা হচ্ছে আনইথিকের এমন একটা পর্যায়ে। খুব স্মার্ট মুভ এটা, এটা খুবই একটা স্মার্ট মুভ, একটা ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত হওয়ার আগে শেষ করা, অঙ্কুরে বিনষ্ট হওয়ার জন্য এই জিনিসটা খুবই খুবই ইফেক্টিভ। যেমন রিসেন্টলি একটা ঘটনা বলবো আপনাদের সাথে, যে আমি কিছুদিন আগে একটা গ্রুপে দেখলাম, বেশ বড় গ্রুপ বাংলাদেশে, যে সেখানে সিএফ মোটর 300 এসআরকে নিয়ে একটা পোস্ট হয়েছে যে বাইক লঞ্চ হওয়ার 7 দিনের মাথায় বাইকটা কোথাও সেকেন্ড হ্যান্ড সেল করা হয়েছে, যে তার ইমার্জেন্সি টাকার দরকার বা সামহাউস তার অনেক টাকার দরকার। তো এরকম একটা সিচুয়েশনে অনেকে বিষয়টাকে এমন দিকে ঘুরাই দিচ্ছে যে ওই যে চায়না বাইক বেশি দিন যায় না, চায়না বাইক কিনলেই মানুষের ইউরোপের ভিসা হয়ে যায় বা মালয়েশিয়া যাওয়ার ভিসা হয়ে যায় বা বিদেশে যাওয়ার ভিসা হয়ে যায়। এটার মিনিং কিন্তু কম বেশি বাংলাদেশে আমরা সবাই বুঝি যে এটা কেন হয় বা কী মিন করে। তো প্রসঙ্গ এটা মাথায় রাখেন। আরেকটা আপনাদেরকে কথা বলি যে রিসেন্টলি সিএফ মোটর ব্র্যান্ডের বা অন্যান্য যেগুলো ব্র্যান্ড লঞ্চ হয়েছে বা হচ্ছে, দেখবেন যে প্রি বুকিং দেওয়া হচ্ছে এবং অনেকে যাদের কাছে রেডি স্টক আছে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার মতো। এই বাইকগুলোর সমস্ত ক্রেতা কিন্তু অথেন্টিক বায়ার নয়, অনেকেই অথেন্টিক বায়ার নয়। এবার আসি মূল প্রসঙ্গে। ধরেন একটা ব্র্যান্ড 100টা বাইক ইনস্ট্যান্ট সেল করার ক্যাপাসিটি আছে, সেখানে ধরেন 20জন ক্রেতা ইনস্ট্যান্ট কিনবে একটা শহরের বা একটা শোরুম থেকে। এই 20 জনের ভিতরে হাতে গোনা 10 থেকে 12 জন হচ্ছে অথেন্টিক বায়ার, মানে যারা বাইকটার ব্যাপারে জানে, কি বাইক কিনতেছে, কেন কিনতেছে, তার পারপাস কি, তারা সমস্ত কিছু জানে। তো তারা জেনে শুনে বাইকটা কিনতেছে, এবং সেটা হচ্ছে চায়না বাইক বা ইন্দোনেশিয়ান বাইক, থাইল্যান্ডের বাইক, সব কিছু জেনে বাকি 8 জন যে থাকবে বা যারা থাকতেছে এই কাস্টমার এরিয়ার ভিতরে, এরা কিন্তু মোটেও অরিজিনাল অথেন্টিক বায়ার বা ইউজার হবে না। এদেরকে কিভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে আমি বলি, যে এদেরকে ইমপ্ল্যান্ট এভাবে করা হয়েছে যে তারা এই ব্র্যান্ডের একটা বাইক কিনে কিছুদিন ইউজ করবে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে বাইকটা যত কিলো চালাবে, 500 কিলো চালাক, 700 কিলো চালাক, 1200 কিলো চালাক, তাদের পক্ষে যতটুকু চালানো সম্ভব হবে অল্প সময়, তারা প্রত্যেক কিলোমিটারে শুধু বাইকটার ভুল ধরার চেষ্টা করবে এবং খুদ ধরার চেষ্টা করবে যে বাইকটা এত খারাপ, এত বাজে, এইখানে সমস্যা, ওইখানে সমস্যা। খুব অড সাবজেক্ট নিয়ে তারা ভুল ধরার চেষ্টা করবে। যেমন সুইচের কোয়ালিটি খারাপ, হ্যান্ডেলের সমস্যা, হ্যান্ডেলের ভাইব্রেশন হয়, তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, তারপরে বাইকের মধ্যে প্রিমিয়াম একটা ফিল নাই, তারপরে এই বাইকের ভাইজরটা এরকম হয়তো, বা
বাইক বাইকটাতে পাওয়ার আছে, বাট পাওয়ারটা কেন জানি একটা ফিল দেয় না, মানে খুব ইররিলিভেন্ট কিছু অপিনিয়ন তারা শেয়ার করে পোস্ট দিবে। এবং আপনি যখন তাদের প্রোফাইল চেক করতে দিবেন, দেখবেন যে হ্যাঁ, সে বাইকটা কিনছে, এটা বাইক তারই। মানে আপনার কাছে বিষয়টা প্রচুর ন্যাচারাল মনে হবে, যে এটা বাস্তবে এইগুলো অরিজিনাল মালিকানা রিভিউ নয়। কারণ আপনাদেরকে বলি, এদেরকে এইভাবেই ইমপ্ল্যান্ট করা হয়েছে যে তোমরা একটা বাইক কিনবা, কিনে সেটাকে সাময়িক কিলোমিটার চালাবে এবং চেষ্টা করবা যতটা খুঁত এবং যতটা ভুল ধরা যায়, এবং সেটা নিয়ে বিভিন্ন গ্রুপে সেটাতে পোস্ট করতে থাকবে এবং হেল্প সিকিং পোস্ট হবে যে আমি এই বাইকটা কিনে এই সমস্যায় পড়ছি, এত টাকা দিয়ে বাইকটা কিনলাম, কিনে আমার এই সমস্যা হচ্ছে। খুবই ছোটোখাটো বিষয়, যে বিষয়গুলোর জন্য যে কোনো বাইক ইউজার কিন্তু জানে যে আমার বাইক নেওয়ার পর 4-5টা ফ্রি সার্ভিস থাকে, আমার সমস্যা হয়েছে একটা মেকানিক্যাল জিনিস, মেশিনারি জিনিস, যন্ত্রাংশ জিনিস, আমি এটা ফ্রি সার্ভিস ক্রাইটেরিয়ার ভিতরে গিয়ে সেটা ঠিক করে নিব। সে ওইখানে যোগাযোগ না করে সে আগে সেটা ঢালাওভাবে বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়াবে যে আমার বাইকের এই নাটটা লুজ হয়ে গেছে, বা এই নাটটা লুজ ছিল, বা এই নাটের এরকম ছিল। এটা আমি কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, এটা জাস্ট আপনারা খেয়াল করবেন যে ইদানিং বিভিন্ন গ্রুপে এটা হচ্ছে কিনা। দেন কী হবে যে আপনার এই এই ইউজারগুলো, এরা কিন্তু একদম গোপনে, এরা যে কবে বাইক ডেলিভারি নিচ্ছে, অনেকে যে আনন্দের সঙ্গে গ্রুপে পোস্ট দেওয়া যে আমি ফার্স্ট প্রি বুকিং ডান, সেকেন্ড প্রি বুকিং ডান, আলহামদুলিল্লাহ বাইক কিনলাম, সবাই দোয়া করবেন। বাইক কেনার পোস্ট আসে, মানে খুব সহজ একটা আপনাদেরকে পরিসংখ্যান বলি, দেখবেন যে একটা বাইক, এই ধরনের বাইকগুলোকে বলতেছি যে 100টার ভিতরে যে বললাম যে 20টা বাইকের ভিতরে 5টা বাইক কেনার পোস্ট আপনি বিভিন্ন গ্রুপে দিয়ে দেখছেন। যে এই যুগে কিন্তু বাইক কিনে পোস্ট করা সবার জন্য নর্মাল, এটা একটা ট্রেন্ড। কিন্তু খেয়াল করলে দেখবেন যে একটা ব্র্যান্ডের একটা স্পেসিফিক মডেলের বাইক মানুষ কেনার পোস্ট, যারা কিনছে তারা পোস্ট দিছে 5টা, উইথিন 15 ডেজ টু 1 মান্থ, মানে 15 দিন থেকে 1 মাসের ভিতরে ঢাকার বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে তার চাইতে বেশি বাইক দেখা যাচ্ছে। কথাটা খেয়াল করেন। আপনি দেখলেন যে বাইক লঞ্চ হওয়ার পর প্রথম 2 সপ্তাহে যেখানে বাইক কেনার পোস্ট মানুষ দিল 10 জন, এবং তারা বাইক ইউজ করতেছে, আপনি প্রোফাইলগুলো চেক করে রাখবেন, সময় সময় রাখবেন যে হ্যাঁ, তারা তো এখনও বাইকগুলো ইউজ করতেছে, এবং বিভিন্ন সমস্যা হলেও পোস্ট দিচ্ছে, ভালো হলেও পোস্ট দিচ্ছে। ভালো খারাপ দুটাই বলতেছে, যারা অরিজিনাল ইউজার, যারা কোনো কোম্পানির সাথে নাই, বা কোনো ব্রোকারের সাথে নাই, বা কোনো র্যাকেটের ভিতরে নাই। কিন্তু এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এই নতুন বাইকগুলো কীভাবে আসতেছে, কেমনে আসতেছে, কোথায় থেকে আসতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি। ওই যে বললাম যে যাদেরকে ইমপ্ল্যান্ট করা হয়েছে এই বাইকগুলো কিনে চালায়ে শুধু সমস্যা ধরার জন্য কেনা। প্রথম পয়েন্ট হচ্ছে যে বাইকগুলোকে শুধুমাত্র প্রবলেম ধরার জন্য, যে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে মানুষের সামনে নিয়ে আসা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাইকগুলো রিসেল ভ্যালু নষ্ট করা। যেমন আপনি 4 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনলেন, কিনে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমি বাইকটা খালি ভুল ধরবো, আমি 1500-2000 কিলোমিটার চালাবো সর্বোচ্চ, বা তার 3000 কিলো সর্বোচ্চ চালায় আমি চেষ্টা করবো সর্বোচ্চ কতটা ভুল ধরা যায়, সেটা সব মেজর হোক মাইনর হোক ডাজন্ট ম্যাটার। দেন এই বাইকটা খুব অল্প কিলো চালাই, কখনোই বেশি কিলো চালাবো না, 15-20 হাজার না, কারণ ওইটা আবার তখন হিতে বিপরীত হবে। অল্প কিলো চালানো, যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে বা হয়নি এরকম একটা সময় গিয়ে বাইকটাকে আমি এমন একটা প্রাইসে সেল করব যে সেকেন্ড হ্যান্ড বাইকের যারা ব্যবসায়ী করে তারা তো কিনবে, এটা তাদের বিজনেস, তারা যত কম দামে পাবে তত কম দামে কিনে নেবে, নিয়ে তারা একটা মিনিমাম দামে সেটা বিক্রি করবে। মানে এদের কাজ হচ্ছে একটা বাইক কিনে কিছুদিন চালায় শুধু সমস্যা ধরা, এবং এটার রিসেল ভ্যালু যত ডাউন থাকে, এই ব্র্যান্ডটার রিসেল ভ্যালু যেন কোনো দিন না উঠতে পারে, শুধুমাত্র সেই কারণে বাইকটাকে কম দামে বিক্রি করে দেওয়া। এখন আপনি বলতে পারেন যে ভাই, পকেটের টাকা দিয়ে কিনে যদি এইটাই করতে হয় তাহলে যে তার লস গেল, তার তো লস হয়ে গেল। যেমন আমি 4 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনলাম, কিনে 1500-2000 কিলোমিটার চালায় সেটাকে 2.5 লাখে বিক্রি করলাম, 1.5 লক্ষ টাকা আমার লস। এই 1.5 লক্ষ টাকা আমি কীভাবে ক্ষতিপূরণ পাবো, বা এই 1.5 লক্ষ টাকা আমার কীভাবে রিকভারি হবে? ভাই আমি একটা কথা বলি যে কিছু কিছু বিষয়ে, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে এমন একটা বিস্তৃত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, বা শুরু করা হয়েছে, অনেক আগে থেকে শুরু হয়েছে, আমরা বুঝতে পারিনি বা বুঝতে সময় লাগছে, বা যারা বুঝছি তারা আমরা সেই দিকে যাইনি। এখানে এই সামান্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কোনো বিষয় না, এটা হাজার কোটি টাকা খেলা ভাই, এটা মোর দ্যান মিলিয়ন্স। মানে এখানে কী পরিমাণ, মানে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটটা এশিয়ার ভিতরে যে কী পরিমাণ একটা স্প্রেড হয়েছে, এটা যারা বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির সাথে গভীরভাবে জড়িত, বা যারা জানে যে বাংলাদেশের ইকোনমিক সেক্টরে অটোমোবাইল
মানে অটোমোবাইলস ইন্ডাস্ট্রির যে ভাইটাল রোল এটা কী লেভেলে গেছে, এখানে সামান্য 1.5 লক্ষ টাকা হচ্ছে আপনার মানিব্যাগের চিপায় পড়ে থাকা ঠিক 2 টাকা 5 টাকা কয়েনের মতো অবস্থা। মানে আপনি একজন মাস্টার কার্ড ইউজার মানে হোল্ডার, মানে অবশ্যই আপনার আর্থিক অবস্থা খুব ভালো, তো আপনার ওয়ালেটের চিপায় যে 2 টাকা 5 টাকার কয়েন যদি থাকে সেটাকে আপনি কী নজরে দেখেন? আপনি একজন মাস্টার কার্ড হোল্ডার, আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইনডোর্স করা আছে, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স প্রচুর, সেখানে কি আপনার মানি ব্যাগে থাকা 5 টাকার কয়েন 2 টাকার কয়েন বা দুই টাকার নোটের খুব ভ্যালু আছে? আপনার কিন্তু নাই। আপনি কিন্তু সেটাকে মানে যাই হোক, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে বিষয়টা হচ্ছে এরকম। তো এই মহল, কিছু কিছু মহলের এই ইমপ্ল্যান্ট করা ফেক কাস্টমার মানে স্প্যামারদের জন্য এইভাবে একটা ব্র্যান্ডের রিসেল ভ্যালুকে নষ্ট করা হচ্ছে, এবং যারা সাধারণ ক্রেতা তারা এটা থেকে বিচলিত হচ্ছে যে একটা বাইক নতুন কিনলাম, কিনতে না কিনতেই সেটা সেকেন্ড হ্যান্ড বাইকে এত কম দামে পাওয়া যাচ্ছে। এত কম দামে দিয়ে কেউ তাহলে বিক্রি করে? সেকেন্ড হ্যান্ড বাইকেই যদি 1 লক্ষ টাকা কমে পাওয়া যায় তাহলে সে তো লাভ ছাড়া বিক্রি করছে না। সে লাভ করছে কত এটা বিক্রি করতে গিয়ে? তার তো অনেক লাভ করতে হয়েছে, তাই না? তো বিষয়গুলা এতটাই জটিল, মানে এমন বিশ্রী পর্যায়ে গেছে বাংলাদেশের এই অটোমোবাইল সেকশনের এই মার্কেটিংয়ের যে যুদ্ধটা লেগে গেছে। তো আজকের আমার বলার টপিক ছিল এটাই যে আপনারা যারা রিসেন্টলি বাইক কিনতেছেন বা কেনার পরিকল্পনা করতেছেন, তারা প্লিজ চেষ্টা করবেন যে অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে বাইকটার ব্যাপারে রিভিউ নেওয়া, অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে বাইকটা কেনা, এবং সবথেকে ভালো হয় যে একজন অ্যাকচুয়াল মনে প্রাণী বাইকার যার কাছে বাইক ভালো লাগে, সেটা কোন দেশের কী ব্র্যান্ডের কেমন বাইক এইটা ম্যাটার করে না, এরকম একজন বাইক প্রেমী মানুষের কাছ থেকে আপনি যে বাইকটা কিনতে চাচ্ছেন সেটার ব্যাপারে জানা, বা সেই বাইকের ইউজারের কাছ থেকে। কারণ বর্তমানে আগামী 6 মাসের ভিতরে অনেক কিছু দেখতে পাবেন আপনারা, যেটা আপনাদেরকে আরও বিভ্রান্ত করবে। কারণ অলরেডি এই যুদ্ধটা শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে যেগুলো ব্র্যান্ড বাংলাদেশে আসতেছে কেউই আর পিছু পা হবে না। ইভেন আরও যে ব্র্যান্ডগুলোর আসা বাকি আছে, যেগুলোর কথাবার্তা চলতেছে, এবং যে নতুন ব্র্যান্ডগুলো তাদের বাইক লঞ্চ করবে, তারাও কিন্তু অলরেডি বাংলাদেশের বিগত সময়গুলোতে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কীভাবে হয়েছে সমস্ত কিছু স্টাডি করে আসছে, এবং বাংলাদেশে যে এই ঘৃণ্য ধরনের কাজ হয় মোটরসাইকেল সেগমেন্টে, যে একটা মানে ব্রোকারদেরকে দিয়ে, স্প্যামারদেরকে দিয়ে, নেগেটিভ রিভিউ দিয়ে, নেগেটিভ কমেন্ট দিয়ে, এবং মানে অদ্ভুত যে একটা মানে আনহেলদি মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা হয়, এটা কিন্তু অলরেডি তারা সবাই স্টাডি করছে, এবং দেখবেন যে নিত্য নতুন যে ব্র্যান্ডগুলো আসতেছে তারাও এটা করতেছে। যে যেভাবে পারতেছে তারা এইভাবে কাস্টমারদেরকে বিভ্রান্ত করতেছে। সো কোনো ব্র্যান্ডের ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারবেন না যে আসলে এই বাইকটা কেমন, আসলে কি এই কম দামি বাইকটা খুব ভালো, বা এই বেশি দামি বাইকটা খুব খারাপ, আবার এই কম দামি বাইকটা এত ভালো কীভাবে? সস্তায় খুব ভালো জিনিস পাওয়া যায় না কখনোই, কিন্তু আবার একটা কথা আছে যে আবার খুব বেশি দাম দিয়ে কিনলেই যে একটা জিনিস খুব ভালো হয়, বিষয়টা কিন্তু এরকমও না। তাই কোনো পণ্যের, এখানে আমি বাইকের কথা বলবো না, ইকোনমিক্সের ভাষায় কোনো পণ্যের মানের সাথে দামের সামঞ্জস্য থাকতে হবে। আপ পণ্যের মান যদি 1 টাকা হয় তাহলে পণ্যের দামও 1 টাকা হওয়া উচিত। আপনি কখনোই 1 টাকা মানের পণ্য 25 পয়সায় বা 50 পয়সায় পাবেন না। আবার 1 টাকা মানের পণ্য 5 টাকায় কিনে আপনি যদি সেটাকে নিজের দাম্ভিকতার প্রমাণ করতে চান, এটাও সম্ভব না। সেক্ষেত্রে আপনি মোটেও একজন বিচক্ষণ মানুষ নন। তো বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশনটা চলতেছে, আমি সকল বাইক লাভার এবং যেসব বাইক ইউজার ভাইয়েরা আছে যারা চিন্তাভাবনা করতেছেন যে তাদের নিজস্ব বাইক বিক্রি করে দিয়ে কোনো হায়ার বাইক কিনবেন বা লেটেস্ট কোনো বাইক কিনবেন, তারা এই বিষয়গুলো মাথায় রেখে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে বাইক কেনার ব্যাপারে ডিসিশন নেন, এবং যেটাকে আপনার সঠিক, যে কোম্পানিকে আপনার অনেস্ট মনে হয় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, যাতে আপকামিং ব্র্যান্ডগুলো বাংলাদেশে এসে ভালো বিজনেস করতে পারে, বাংলাদেশে ভালো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। কারণ এই মুহূর্তে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য শিল্প উন্নয়ন ছাড়া কোনো দেশের অবকাঠামো উন্নয়ন সম্ভব না। আমাদের দেশে শিল্প উন্নয়ন প্রয়োজন, এবং যত শিল্প উন্নয়ন হবে তত কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকারত্ব কমবে, এবং দেশের সার্বিক উন্নতি হবে। সব দিক থেকে বাংলাদেশের উন্নতি হবে। সো আমাদেরকে সব কিছু অ্যাপ্রিসিয়েট করা উচিত। কোনো ধরনের একচেটিয়া বিজনেস বা মনোপলি বিজনেস স্ট্র্যাটেজিতে আপনারা সায় দিবেন না। আপনারা চেষ্টা করবেন সকল ব্র্যান্ডের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের বাইক কেনা, যাতে আপনার শখের সাথে দেশেরও দুইটা উন্নতি হয়। আপনার বাইকের প্রতি ভালোবাসা যেন দেশের প্রতি ভালোবাসারও শামিল হয়, এবং আমাদের দেশকেও উন্নত করতে সাহায্য করে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ শুনছেন, বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে
কোন টপিকে মানে কী তুলে ধরার চেষ্টা করছি, এই ধরনের স্প্যাম ইউজার বা স্প্যামারদের থেকে দূরে থাকবেন এবং এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। ভালো হোক খারাপ হোক, আপনার নিজের বাইক, আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। সবাই সাবধানে রাইড করবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। চেষ্টা করবেন যে সেফলি রাইড করা। কখনোই পারফরমেন্স একটা বাইকের সব কিছু না। আপনার একটা বাইকের উপর আপনার জীবন থাকে। সো একটা বাইকের ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোলিং, রিসেল ভ্যালু সব কিছুরই প্রয়োজন আছে, যেটা আপনাকে বিপদে সাহায্য করবে। সো পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে আপনার জন্য যে বাইকটা বেটার হবে আপনি চেষ্টা করবেন সেই বাইকটাই নেওয়ার। এবং অবশ্যই শুধুমাত্র স্পিডই একটা বাইকের সব কিছু না। টপ স্পিড মতো এত টপ স্পিড কিনা, এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ সত্যি কথা বলতে যে বাংলাদেশ রোডগুলো যে কন্ডিশনে আছে, এটা আমি রোডের কনস্ট্রাকশনের কথা বলবো না। বাংলাদেশের রোডে শুধুমাত্র মোটরসাইকেল, হায়ার সিসি বাইক চলে না, আরও অন্যান্য যানবাহন চলে এবং যেগুলোর চালকেরা সত্যি বলতে একদমই শিক্ষিত নয়। তাদেরকে তাদের না অক্ষর জ্ঞান আছে, না যানবাহন চালানোর কোনো জ্ঞান আছে। সো বাংলাদেশে ইদানিং যে ধরনের দুর্ঘটনা হচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র এইসবেরই জন্য। সো আশা করি আপনারা সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং বাইক কেনার ক্ষেত্রে বা কোনো বাইকের ব্যাপারে কিছু মন্তব্য করার ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ, আসলে এই জিনিসটা কতখানি সত্য এবং কতখানি সঠিক। সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনার নিজস্ব সিদ্ধান্তে আপনারা বাইক কিনবেন। আল্লাহ হাফেজ।